সকালে আমি আমার জ্ঞান ফিরে পাই। আমি দেখি আমি সেই দিঘিটার কাছে বাইকের সামনে শুয়ে আছি, কিন্তু আমি তো এখানে ছিলাম না। আমি আমাদের গ্রামের সেই 3 রাস্তার কাছে ছিলাম। আমি উঠে দাঁড়াই আর বলি, দেখি তো এখন বাইকটা স্টার্ট দেয় কিনা। আমাকে অবাক করে দিয়ে বাইকটা পুরোপুরি স্টার্ট দেয়। বাইকটা তো ঠিক আছে, তাহলে রাতে কি হয়েছিল? আমি কি এখানে শুয়ে পড়েছিলাম আর ওইসব কি সবই স্বপ্ন ছিল আমার? তখনই আমার মিষ্টির প্যাকেটের কথা মনে পড়ে। আমি চারপাশে মিষ্টির প্যাকেটটা খুঁজতে শুরু করি। কই, কোথাও সেই মিষ্টির প্যাকেটটা নেই। তার মানে আমার সাথে যা হয়েছে সেটা কোনো স্বপ্ন ছিল না। আমি বাইক চালিয়ে বাসায় চলে আসি। মা বাবাকে এ বিষয়ে কিছুই বলি না, তারা শুধু শুধু চিন্তা করবে। আমি সোহেলকে সবকিছু খুলে বলি। সোহেল বলে, ওই দিঘিটা ভালো না। অনেকে বলে সেই দিঘিটায় নাকি প্রতি পূর্ণিমা রাতে পরীরা এসে গোসল করে। অনেকে সেটা দেখেছে, কিন্তু তারা তো কারো ক্ষতি করে না, যদি না কেউ তাদের কোনো ক্ষতি না করে। তুমি কি তাদের কোনো ডিস্টার্ব করেছিলে? তখনই আমার মনে পড়ে যায় সেদিন রাতে তো আমি সেই মেয়েটা যখন গোসল করছিল তাকে পেছন থেকে অনেকবার ডাক দিই। হয়তো এটার কারণেই সে আমার পেছনে লেগেছিল। সোহেল বলে, যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন এসব বাদ দাও। সবটা কি আসলে চাইলে বাদ দেওয়া যায়? রাতে আমার সাথে যা ঘটে, এরপর থেকে আমার জীবনটা কেমন যেন হয়ে গেছে। আমি রাতে ঘুমিয়েছিলাম, একটা হাসিতে আমার ঘুম ভেঙে যায়। হাসিটা আমার ঘরের জানলার ওপার থেকে আসছে। আমি উঠে জানলার সামনে যাই এটা দেখার জন্য বাইরে কেউ আছে কিনা। আমি দেখতে পাই আমাদের বাড়ির একটু সামনে একটা অনেক বড় আম গাছ ছিল। সেই আম গাছের গোড়ায় একটা মেয়ে দাঁড়ানো। আমি মেয়েটাকে দেখে চিনে গেছি, এটা তো সেই মেয়ে, কারণ এই মেয়েটাও বোরকা পরা ছিল। আমি সাথে সাথে জানালাটা লাগিয়ে দিই আর খাটে এসে কম্বলটা মুড়িয়ে তার ভেতরে ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করছি। একটা সময় আমার চোখটা লেগে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখছি সেই দিঘিটার পাড়ে আমি বসে আছি আর একটা মেয়ে গোসল করছে, সে আমাকে তার কাছে ডাকছে। আমি আস্তে আস্তে সেই মেয়ের দিকে আগাতে থাকি আর পানিতে নেমে পড়ি। আমরা দুজন অনেক মজা করে গোসল করছিলাম, একে অপরের সাথে দুষ্টুমি করছিলাম। একটা সময় সেই মেয়েটি আমাকে বলে, তুমি আমাকে দেখে এত ভয় পাও কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তো তোমাকে ভালোবাসি। সেদিন রাতে যখন তোমাকে প্রথমবার দেখেছি তখনই তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তুমি শুধুই আমার, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। এটা বলে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আর আমার স্বপ্নটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে এখন সকাল হয়ে গেছে। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিই বাবা মাকে বিষয়টা জানাতে হবে আর বাবা মাকে সবকিছু খুলে বলি, সেদিন রাতের কথা আর ওই মেয়েটার কথা। বাবা সবটা শুনে বলে, ঠিক আছে, তুমি আগামীকাল আমার সাথে পাশের গ্রামে একটু যাবে। তোমার এক দাদা আছে, সে কবিরাজি চিকিৎসা করে, সে তোমার সমস্যাটার কোন একটা সমাধান দিতে পারবে। রাতে বাবা আমার সাথে ঘুমায়। সেদিন রাতে আর কিছুই হয় না আমার সাথে। পরের দিন বাবা আমাকে নিয়ে পাশের গ্রামের আমাদের সেই দাদার কাছে যায়। আমি গিয়ে দেখি দাদার বাড়িতে অনেক মানুষের ভিড়। বাবা বলে, তোমার দাদা অনেক বড় একজন কবিরাজ, আশেপাশের অনেকেই তার কাছে চিকিৎসার জন্য আসে। 2 ঘন্টা পর দাদা আমাদের সাথে দেখা করতে আসে। আমার বাবাকে সে দেখে বলে, কিরে ভাইপো, এতদিন পরে কাকার কথা মনে পড়ল? তোর বাবা ছিল আমার সব থেকে কাছের বন্ধু, সে মারা যাওয়ার পরে তোদের বাড়িতে আর যাওয়া হয়নি, এ বলে কি তোরাও আমার বাড়িতে আসা ভুলে যাবি? বাবা বলে, না না কাকা, এভাবে কেন বলছেন, আপনি তো আমাদের কাছের মানুষ। সে বলে, ঠিক আছে বাদ দে, এখন কি কারণে এসেছিস এ কাকার কাছে? বাবা বলে, এটা আমার ছেলে, আপনার নাতি। দাদা আমাকে বলে, হ্যাঁ, ছোটবেলায় একবার দেখেছিলাম। দাদা বলে, কি হয়েছে, কোনো সমস্যা নাকি, বল আমাকে। আমি দাদাকে সবকিছু খুলে বলি, সেদিন রাতের কথা ও যা যা হয়েছে আমার সাথে এ পর্যন্ত। সবটা শুনে দাদা বলে, ঠিক আছে, আমি কালই তোর উপরে সে জিনটাকে হাজির করব। তোরা বাড়িতে যা, কাল আমি তোদের বাড়িতে আসব। আমার দাদা থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। কবিরাজ দাদা কি পারবে এই পরীর হাত থেকে আমাকে বাঁচাতে? সেদিন রাতে দাদার বাড়ি থেকে বাসায় আসার পর মায়ের শরীরটা তেমন ভালো না, তাই বাবা মায়ের সাথে ঘুমায়, আমি আমার রুমে একাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমি শুনতে পাই আমার পায়ের কাছে কেউ একজন এসে বসে কান্না করছে। কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি এটা তো সেই মেয়ে, কিন্তু এখন সেই মেয়েটি আর বোরকা পরা না, খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি পরা, কপালে একটা নীল টিপ, হাতে কালো রঙের চুড়ি। আমি উঠে পড়েছি আর বলি, আপনি আমার ঘরে আসলেন কিভাবে? মেয়েটি আমাকে বলে, আমি যে তোমাদের মতো মানুষ না, এটা তো এতদিনে তুমি বুঝে গেছো। তবে বিশ্বাস করো, আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন আমাকে তোমার থেকে আলাদা করার জন্য এত চেষ্টা করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু আমার ভালোবাসার মানুষরা কাছাকাছি থাকতে চাই। আমি মেয়েটাকে বলি, এটা কোনোভাবেই সম্ভব না, আমি একটা মানব সন্তান। মেয়েটি আমাকে বলে, এই পৃথিবীর এমন কেউ নেই যে তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে। তোমার কোনো ধারণা নেই আমি কত শক্তিশালী একজন।
আমি চাইলে তোমার সেই কবিরাজ দাদাকে এখনই গিয়ে হত্যা করতে পারি, কিন্তু সে তোমার খুব কাছের মানুষ। সে তোমার ভালোর জন্য কালকে আমাকে হাজির করার চেষ্টা করবে। তার এত ক্ষমতা নেই, সে আমাকে হাজির করতে পারবে। মন দিয়ে শোনো, সে যখন আমাকে হাজির করতে ব্যর্থ হবে তখন শুধু তাকে একবার বলে দিও, আমি নার্গিস পরীর সন্তান, রেশমি পরী। এটা বলে সে মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। আমি জোরে জোরে বাবা মাকে ডাকতে থাকি। তারা খুবই দ্রুত আমার রুমে আসে আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি তাদের সবকিছু খুলে বলি। সবটা শুনে বাবা বলে, কালই তোর দাদা এসে এটার একটা সমাধান দিবে। আমি বড় বাচ্চাদের মতো ভয় পেতে শুরু করি। কেমন হয়ে গেলাম আমি! এখন একা একা কোথাও যেতেও খুব ভয় লাগে আমার। সেদিন বাবা মা আমার সাথেই থাকে। আমার বয়স এখন 28 বছর। এত বড় ছেলেটাকে তার বাবা মা পাহারা দিচ্ছে, এটা ভাবছি নিজের কাছে খুব লজ্জা লাগছে। কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, যেখানে কখনো কোনো মানুষের প্রেমে পড়তে পারিনি। আরে মেয়েটা তো কোনো মানুষই না। পরের দিন সেই কবিরাজ দাদা আমাদের বাসায় আসে। দাদা আমার বাবাকে বাজার থেকে কিছু জিনিস আনতে বলে। একটা গোলাপ জলের 1 প্যাকেট আগরবাতি, 5 কেজি মিষ্টি আর 1 হাঁড়ি দই। বাবা দাদার কথা মতো এগুলো বাজার থেকে নিয়ে আসে। দাদা আমার রুমের মাটিতে একটা আসন আট করে আর বাজার থেকে আনা সেই সব জিনিস সে আসনের মাঝে রাখে। আসনের এক পাশে আমাকে বসায়, আরেক পাশে দাদা বসে। দাদা অনেক চেষ্টা করে সেই পরীটিকে আমার উপরে হাজির করার, কিন্তু দাদা এই কাজটি করতে পারছিল না। এভাবে প্রায় 5 ঘন্টা কেটে যায়। দাদা এবার হার মানতে বাধ্য হয়। আমার বাবা দাদার কাছে জানতে চায়, কি হয়েছে কাকা? কাকা বলে, আমার সাথে এমনটা কখনোই হয়নি। জিন পরি যদি কোনো মানুষের উপর নজর দিয়ে রাখে তাহলে তাকে হাজির করা খুবই সহজ, কিন্তু তাকে আমি হাজির করতে পারছি না কেন? তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। সে মেয়েটি তো বলেছিল, তোমার দাদা যখন আমাকে হাজির করতে ব্যর্থ হবে তখন তাকে আমার পরিচয়টি বলে দিও। আমি দাদাকে বলি, দাদা কাল রাতে সে আমার সাথে দেখা করতে এসেছিল। সে এটাও বলেছে আপনি নাকি তাকে হাজির করার ক্ষমতা রাখেন না, আর সেটার পরিচয়টাও আমাকে বলে গেছে। আমি যেন আপনাকে তার পরিচয়টা দিয়ে দিই। দাদা আমার কাছে তার পরিচয় জানতে চায়। আমি দাদাকে বলি, সে হচ্ছে নার্গিস পরীর একমাত্র সন্তান, রেশমি পরী। এটা শুনে দাদা বলে,